So hello and welcome back to another video. তো ফাইনালি সিএসকে ভার্সেস মুম্বাই দ্য বিগেস্ট রাইভালরি আজকে হতে চলেছে ঠিক সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময়। তো তোমরা কোন টিমকে সাপোর্ট করছো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। সিএসকে মানে ধোনি এবং মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, মানে আমরা সবাই জানি। তো বিগেস্ট রাইভালরি আজকে স্টার্ট হচ্ছে। সিএসকে টিমের প্লেইং 11 কে হতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 কে হতে পারে, কোন টিম কোন টিমের থেকে এগিয়ে থাকতে পারে, কোন ডিপার্টমেন্টে কোন টিমের থেকে এগিয়ে থাকতে পারে, সেই সম্বন্ধিত ব্যাপারে আজকে কথা বলবো। তো প্রথম যদি কথা বলি চেন্নাই সুপার কিংস নিয়ে, মানে থালার টিম নিয়ে। তো থালার টিমে যদি ওপেনিং এ বলি তো ক্যাপ্টেন সাব ফার্স্টে চলে আসবে ঋতুরাজ গাইকোয়াড় এবং তার সাথে সাথে ডেভন কনওয়ে গাইকোয়াড় গত বছরও তারা ব্যাপক স্টার্টিং দিয়েছিল টিমকে। 6 ওভারে মোটামুটি 60 বা 70+ রান তারা স্কোর বোর্ডে লাগিয়ে দিতে পারে যতক্ষণ তারা টিমে থাকবে। এবং এরা দুজনই কিন্তু লং টার্ম পিরিয়ডের একটা প্লেয়ার। এদের দুজনকে কিন্তু স্টার্টিং এর দিকে যদি উইকেট না নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং এটাই কিন্তু সিএসকে মেন গোল থাকবে। এবং একটা প্লেয়ার এদের কিন্তু বাজে বল দেখলে বা কোনো একটা ইম্প্যাক্টফুল সিচুয়েশন দেখলে কিন্তু এরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সেই কারণে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড় এরা দুজন কিন্তু ওপেনিং করে। ঋতুরাজের কিন্তু সিএসকে হয়ে বা আইপিএল এ তার কিন্তু রেকর্ড প্রচন্ড ভালো সবসময়ের জন্য, এবং ডেভন কনওয়ে তো অবশ্যই ইটসেলফ ভালো। 3 নম্বরে যে আসবে মেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র গত বছরে সিএসকে নিয়েছিল এবং এই বছর তাকে ব্যাক করা হচ্ছে। রাচিন রবীন্দ্র গেম চেঞ্জার। রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের টিমকে এত ভালো পজিশনে একটা নিয়ে আসতে পারে। রাচিন রবীন্দ্র যতক্ষণ থাকবে কিন্তু গেম চেঞ্জ করে দেবে এবং এও কিন্তু হুটহাট করে আউট হয়ে যাওয়ার ব্যাটসম্যান নয়। রাচিন রবীন্দ্র একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে চলেছে। রাচিন রবীন্দ্র যদি থাকে অবশ্যই তাকে যদি 8 ওভারের মধ্যে সে যদি জায়গা পায় এবং তো তাহলেও সে একটা মানে সিচুয়েশনাল ইনিংস খেলে কিন্তু সে মোটামুটি টিমকে একটা 170 বা 180 স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারে। এবং যদি সে ফার্স্ট রাউন্ডে তাড়াতাড়ি তাকে আসতে হয় পাওয়ার প্লেতেও কিন্তু সে বিগ হিট মারার অ্যাবিলিটি তার মধ্যে আছে। 4 নম্বরে অবশ্যই রাহুল ত্রিপাঠী ব্যাপক একটা প্লেয়ার এবং রাহুল ত্রিপাঠী এখানে কিন্তু পুরোপুরি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং সে কিন্তু সিচুয়েশন ওয়াইজ খেলে এবং সেই কারণে টিমটাকে প্রচন্ড পরিমাণে স্ট্রং করতে হবে রাহুল ত্রিপাঠী ইটসেলফ। রাহুল ত্রিপাঠী এমন একটা প্লেয়ার সে যদি প্রথম 6 ওভারের মধ্যেও যদি চলে আসে সে কিন্তু প্রথমে খুব সিচুয়েশনাল ভাবে খেলে, ডিফেন্ডিং ভাবে খেলে টিমকে ধীরে ধীরে ওই স্লো ফেসটা থেকে কাটিয়ে সে কিন্তু রান কিন্তু স্কোর বোর্ডে নিজে ওয়ান সাইডেড করে কিন্তু সে নিয়ে যেতে পারে। তো রাহুল ত্রিপাঠীকে অবশ্যই 4 নম্বরে। 5 নম্বরে শিবম দুবে এটসেল থাকবে এবং শিবম দুবে যবে থেকে সিএসকে ফ্র্যাঞ্চাইজি এসছে সে এটসেল ভালো পারফরমেন্স করছে, তাকে এমএস ধোনি প্রচন্ড পরিমাণে ব্যাকআপ দিয়েছে এবং বিগ হিট লাগা। তো যেটা বলছিলাম ঋতুরাজ গায়কোয়াড় সে যদি ঋতুরাজ গায়কোয়াড় না, শিবম দুবে 5 নম্বরে যদি আসে, শিবম দুবে মানে টপ অর্ডারের ব্যাটসম্যানের মতো যদি খুব তাড়াতাড়ি যদি উইকেট পড়ে যায় তাও সে মোটামুটি 12 ওভারের মধ্যেও যদি আসে লাস্ট 8 ওভার সে যেটা পাবে দুর্দান্তভাবে ব্যাকআপ করতে পারবে টিমকে এবং ভালো পারফর্ম করতে পারবে শিবম দুবে। তো সেই কারণে শিবম দুবে অবশ্যই একটা বিশাল বড় ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে চলেছে। এবং যদি গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে যদি মোটামুটি 6 ওভারের মধ্যে যদি 70 to 80 রানস যদি স্কোরবোর্ড করে এনে দেয় তাহলে আরামসে শিবম দুবে এবং রাহুল ত্রিপাঠী এবং ব্যাকিং এ রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি এরা থাকবে। তো সেই কারণে টিমে কিন্তু 200+ বা 210+ কিন্তু স্কোরবোর্ডে আরামসে নিয়ে আসতে পারবে। এরপরে যদি চেজিং এর কথাও বলি তো চেজিং এর ক্ষেত্রেও যদি টিম যদি 220+ দেয় তাহলে এরা যদি একটা ভালো স্টার্টিং দেয় তাহলে তাদের কিন্তু এতটা ডিপ লেভেলে ব্যাটিং লাইন আপ আছে, মোটামুটি 9th নাম্বার অব্দি তাদের কিন্তু ব্যাটিং লাইন আপ আছে। তো সেই কারণে ব্যাপক কিন্তু একটা দুর্দান্ত মাফিক কিন্তু একটা খেলা হতে চলেছে আজকে। এর সাথে সাথে নাম্বার 6 রবীন্দ্র জাডেজা, নাম্বার 7 এমএস ধোনি যদি সময় পায় লাস্ট 16 to 20 ওভার যেখানে জাড্ডু, ধোনি এবং দুবে এরা 3জন কিন্তু ওই ডিপার্টমেন্টটাকে পুরোপুরি সামলে নেবে। এবং এরপরে আশ্বিন আসবে। আশ্বিনকে যদি দরকার পড়তে হয় ব্যাটিং করার জন্য, কোনো সময় যদি 1 ওভারে ইম্প্যাক্টফুল সিচুয়েশন হয়েছে 1 বলে 4 রান বাকি সেখানেও অশ্বিন 4 মেরে জিতিয়ে দিয়েছে। তো এরকম প্লেয়ার্সে তো অশ্বিন এখানে দুর্দান্ত ইম্প্যাক্টফুল হতে চলেছে এবং জাড্ডু অশ্বিন একসাথে স্পিন করবে। তো সেখানে কিন্তু মিডিল ওভারে একটুখানি মুম্বাইয়ের জন্য কিন্তু প্রবলেম হতে দেখা যাবে। তো সেই কারণে এখানে ধোনি অশ্বিন দেখতে পাবো। স্পিন অ্যাটাকে যদি বলি, স্পিন অ্যাটাক কিন্তু খুব আন্ডার রেটেড সিএসকে কে স্পিন অ্যাটাক নিয়ে কিন্তু জাজ করা উচিত নয়। এখানে আনশুল কাম্বোজকে নিয়ে আসা হবে 9th এবং নূর আহমদ এবং মিথিশা পাতিরানা, এদের 3জনকে কিন্তু এদেরকে বোলিং অ্যাটাকে নেওয়া হবে। এবং যেহেতু বোলিং অ্যাটাক তাদের এরকম রাখা হচ্ছে তো সেটির জন্য বলছি স্পিন অ্যাটাক না, সরি বোলিং অ্যাটাক কিন্তু খুব আন্ডার রেটেড। এই কারণে শব্দটা প্রয়োগ করলাম, কারণ হচ্ছে অনেকে হয়তো ভাববে না যে পাতিরানা বা এরা কতটা কি ভালো পারফর্ম করতে হবে। পাতিরানা অলরেডি গত বছর ভালো পারফর্ম করেছে এবং এমএস ধোনি কিন্তু জানে যে প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে কি করে রাখা যায়। এবার যদি ইম্প্যাক্টফুল সাবজিশন বলে কথা বলি তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে 12 নম্বর প্লেয়ার হিসেবে যাদেরকে আমরা দেখতে পাবো সেখানে হচ্ছে দুটো প্লেয়ারের নাম উঠে আসছে, একটা হচ্ছে বিজয় শঙ্কর, একটা হচ্ছে খালিল আহমেদ। এই দুজনের মধ্যে কেউ একজন আসতে পারে, সিচুয়েশন হিসেবে আসবে হয়তো। বাট বিজয় শঙ্কর যদি আসে, টিমের যদি খুব দরকার পড়ে যে ব্যাটিং এর দরকার আছে যেখানে অশ্বিনের আগে হয়তো বিজয় শঙ্করকেও আনতে পারে, আমার মনে হয় সেটার চান্সেস খুবই কম, কারণ এদের অলরেডি খুব স্ট্যাবলিশ ব্যাটসম্যান আছে। যদি সিএসকে যদি ফার্স্টে ব্যাট করে তাহলে অবশ্যই তাদের স্কোর বোর্ড 220+ বা 210+ বা 190+ কিন্তু তারা একটা টার্গেট নিয়ে চলবে।
তাদের এরকমই কাইন্ড অফ ব্যাটিং আছে এবং তারা যদি 180 রান পর্যন্ত ডিফেন্ড করতে পারে এবং 180 রানও বানিয়ে দেয় প্রথম দিকে, তাদের কিন্তু সেই বোলিং লাইন আপটাও আছে যারা কিন্তু জাড্ডু অশ্বিনের মতো যারা কিন্তু ওই ব্যাকআপটা দিতে পারবে টিমকে। তো এটাই হচ্ছে ব্যাপার। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো মুম্বাই ইন্ডিয়ান্স এই টিমটা কিন্তু এই বছরে খুব ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিতে চলেছে। এর পিছনে রিজন হচ্ছে গত বছরে তাদের একটা খিদে, সেটাকে কিন্তু তারা মেটাতে চলেছে এই বছরে। অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স তারা রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন এদের দুজনকে দিয়ে ওপেন করাবে। রায়ান রিকেলটন কিন্তু খেলবে কারণ সে উইকেট কিপিং করবে এবং সে কিন্তু রোহিত শর্মার সাথে ওপেনিং করবে এবং উইল জ্যাক্সকে তারা 3 নম্বরে নিয়ে আসবে সূর্যার জায়গায়। এর পিছনে রিজনটা হচ্ছে সূর্যা আজকে ক্যাপ্টেন্সি করবে এবং কারণ হার্দিক পান্ডিয়া আজকে থাকছে না আজকের ম্যাচে, সে ব্যাকআপ দেবে 4 নম্বরে এসে, সে 3 নম্বরে আগে নামতো ফার্স্ট রাউন্ডে, বাট উইল জ্যাক্স খেলাবে। উইল জ্যাক্সের জন্য মুম্বাই এবং আরসিবি তাদের মধ্যে কি হয়েছিল তোমরা জানো। উইল জ্যাক্স কিভাবে স্টার্টিং দিয়েছিল টিমকে আরসিবিতে যখন ছিল, সেটা অবশ্যই সেটার দায়িত্বটা ফেলসল্ট নিয়ে নেবে, বাট উইল জ্যাক্স কিন্তু খুব সাংঘাতিক একটা প্লেয়ার এবং তাকে ফার্স্ট রাউন্ডে নেবে এবং সে রোহিত শর্মা যেদিন চলবে কি হবে বুঝে নাও। তো ব্যাটিং ডিপার্টমেন্টে রায়ান, রোহিত এবং উইল জ্যাক্স এবং সূর্যা, মানে চারটে টপ অর্ডার যেরকম যেরকম ব্যাটসম্যান আছে, তো মানে এরা যখন ইচ্ছা গেম ঘোরাতে পারে, এদেরকে নিয়ে কোনো জাজ করার কিছু নেই। এরা স্টার্টিং এ 6 ওভারে এরা চাইলে সিচুয়েশন এরা 60-70 করে দিতে পারে, 80 রানও প্লাস করে দিতে পারে, বাট এরা যদি চায় ফার্স্ট রাউন্ডে উইকেটও পড়ে, সেখানে কিন্তু উইল জ্যাক্স এসেও ব্যাকআপ দিয়ে দিতে পারে বা সূর্যা এসেও ব্যাকআপ দিয়ে দিতে পারে এবং এরা 8 ওভারের পরে এলেও কিন্তু যেখানে ওই বোর ফেসটা আসে সেখানেও কিন্তু এরা দুর্দান্তভাবে ব্যাকআপ দিয়ে দিতে পারে। এবং এর সাথে সাথে তিলক বর্মা কিন্তু 5-এ আসবে এবং তিলক বর্মা ফিনিশারের কাজটাও কিন্তু ভালোভাবে করবে এবং 12 ওভারের পরে এলেও তিলক বর্মা এবং সূর্যা এরা দুজন মিলে কিন্তু দুর্দান্তভাবে ব্যাকআপ দেবে। এই টিমে হার্দিক পান্ডিয়া নেই এখন, হার্দিক পান্ডিয়া যখন এসে যাবে নাম্বার 6টা কিন্তু ভরপুর হয়ে যাবে এবং দুর্দান্তভাবে এই টিমটার যে ব্যাটিং লাইন আপটা পরপর আসছে একটার পর একটা তারকা, এদেরকে আউট করা সহজে মুশকিল হয়ে যাবে, মানে সহজ হবে না এদেরকে আউট করা। এরপরে আজকে নমনদীর খেলতে পারে, নমনদীর আমার মনে হয় পান্ডিয়া জায়গায় খেলবে এবং রাজ আঙ্গাদ বাবা এরা খেলতে পারে। তো নমনদীর, রাজ আঙ্গাদ বাবা এদের দুজনকে একটুখানি জাজ করতে হবে, এরা কতটা কি ব্যাকআপ দিতে পারবে সেটা হচ্ছে দেখার। বাট দীপক চাহার, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট এই 3 জন কিন্তু থাকতে চলেছে। এবার দেখার যে এরা 3 জন মানে 3টে যে বোলার মুম্বাই নিয়েছে এবং বুমরা নেই, সেই জন্য এরা 3 জন আছে, তো আশা করছি এরা সামলে নেবে মোটামুটি। বাট যদি বুমরা থাকতো তাহলে ইম্প্যাক্টফুলটা বেশি হতো এবং সেখানে অর্জুন তেন্ডুলকরকেও হয়তো তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারে। এবার যদি আমি ওভারঅল ডিসকাশনে আসি, যদি মুম্বাই ভার্সেস সিএসকে ব্যাপার নিয়ে, তাহলে এই টিমের মধ্যে না কে এগিয়ে আছে পিছিয়ে আছে বলা খুব মুশকিল। এই টিম দুটোর মধ্যে আমি বলবো যারা চেস করবে তাদের জেতার কিন্তু চান্স কিন্তু বিশাল। কারণটা হচ্ছে এখানে কিন্তু ডিফেন্ড করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। কারণ তোমরা জানো যে একটা বোর ফেজ আসবে, সেখানে স্পিন অ্যাটাক শুরু হবে, সেখানটা কিন্তু ওই জায়গায় কিন্তু জাড্ডু অশ্বিন ওরা কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকবে। বাট যদি ফাস্ট বোলিং অ্যাটাকের দিক থেকে বলি, এখানে কিন্তু ট্রেন্ট বোল্ট আছে এবং ট্রেন্ট বোল্ট কিন্তু প্রথম পাওয়ার প্লের মধ্যে কিন্তু উইকেট টেকার বোলার, মানে ফার্স্টে এসেই সে উইকেট একটা করে কিন্তু নিতে পারে এবং ফার্স্ট ওভারই নিয়ে নেয়। তো সেই কারণে ট্রেন্ট বোল্ট অবশ্যই থাকতে চলেছে এখানে এবং তার সাথে সাথে এখানে ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনার তো আছেই। তো সেই কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু মানে ফাস্ট বোলিং লাইন আপে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা এগিয়ে আছে। এবার ব্যাটিং ডিপার্টমেন্টে দেখো পুরো নেক টু নেক আছে। তো সেই কারণে আমার মনে হয় যে ব্যাটিং একটা মানে হাইলি স্কোর সাসপিসিয়াস একটা গেম হতে চলেছে এটা, এবং এটা নিয়ে অবশ্যই জাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় খুব টক্করের একটা ম্যাচ হতে চলেছে এবং আমি যদি বলি এখনো পর্যন্ত হয়তো সিএসকে কিছুটা এগিয়ে থাকবে, কারণ হার্দিক পান্ডিয়া নেই, সেই ইম্প্যাক্টটা কতটা পড়বে আমি জানি না। বাট রোহিত শর্মাকে স্টার্টিংটা ভালো দিতে হবে, যেটা সে চ্যাম্পিয়ন্স ট্রফি বা অন্য গেমেতে সেরকম সে দিয়ে এসছে এবং রোহিত ইনফর্মও আছে, ফাইনালেতে ভালো একটা পারফরমেন্সও করেছিল। দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে